হ্যাঁ পাচ্ছি। কি বলো তো? একটা প্রচন্ড নৈশব্দ, চারিদিকে শহরের কোলাহলবিহীন প্রকৃতির নিস্তব্ধতা। হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? কিছু নাম না জানা পাখির শব্দ শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। আমার না খুব ভালো লাগছে। এখানে কেউ চেনে না, কেউ আমাদের খুঁজবে না। আকাশের গায় দূরের বলাকা ভেসে যায়। এমন চমৎকার জায়গা, এমন সুন্দর শান্ত প্রকৃতি, এখানে না আসলে সত্যি মিস করতাম। তাহলে বল। তুই কথা বলিস না, এর সবটুকু ক্রেডিটের ভাগিদার হলো ও। ও না বললে এখানে হয়তো আসাই হতো না। আরে ও কি এখানে আসতে চেয়েছিল? আমি জিত ধরাতেই ও শেষ পর্যন্ত প্রোগ্রামটা ফাইনাল করলো। ভাগ্যিস তুই জিদ করেছিলি। এই জঙ্গলে পাখিটা কি পাওয়া যায়নি? ঘুঘু পাবে, কিন্তু তুই রাইফেল চালাতে পারিস তো? বড় বড় মিল চালিয়ে দেই, রাইফেল তো রাইফেল। আচ্ছা আচ্ছা, তুই একটু দেখিয়ে দে। এখন না, পরে দেখাবো। হ্যাঁ, আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে অসীমের প্রান্তে, ওরা যায় অজানার জানতে। ওরা চলে অসীমের প্রান্তে, ওরা যায় অজানার জানতে। ওরা অলকার গান, ওরা অলকার গান, ধরণীর তুলি মেখে ক্লান্তি জড়ানো সুর সাধে না। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপর হাবিল খা, শেষ পর্যন্ত তুমি ধরা পড়লা। আপনার ইন্সপেক্টর দা চালাক, শেষে আমার ঠিকই ধরে হলেন। এই তুমি আবার ওকে হাত করা পড়িয়ে রেখেছো কেন? খোলো খোলো। সব যদি পালিয়ে না স্যার? আরে না, পালাবে না, খোলো। হাবিল খা, বসো বসো। খিদে লাগছে, কি খাইবা? বিরিয়ানি খাওয়ান। আমির আলী, বিরিয়ানি। আপনার এই দারোগা কাল রাত থেকে আমার কোনো খাওয়ান দেয়নি, খালি দুটো বিস্কুট আর এক গ্লাস পানি। কম দেখি কি জুলুম, খিদায় যান বাইরে। আমির আলী, এটা ভারী অন্যায় করেছে। যাও তুমি হাবিলের জন্য খাবার নিয়ে আসো, যাও।
তারপর হাবিল খা আছো কেমন কেমন আছো দেখো হাবিল খা তুমি একলা ধরা পড়ছো জেল হইলে তোমার একলা দিব তুমি তো আমার চেনো প্রমাণ দিয়া 14 বছর জেল করানো আমার জন্য কোনো অসুবিধা না কি করবা মুখ খুলবা হ্যাঁ মুখ খুললে আমার লাভ আচ্ছা রমিজ আর মধু ডাকাতি করার সময় কাঠের আলমারি থেকে যে টাকা নিছিল সেটা কি তুমি পাইছি না হ্যাঁ কত আসছিল জান দেখো যেই বাড়িতে তোমরা ডাকাতি করছিলা সেই টাকাটা কিন্তু গুড় বেচা টাকা কত আসছিল জানো আরে 55,536 টাকা কি হলো ওই বিশ্বাস করলাম হ্যাঁ এই দেখো গুড়ের হিসাব রমিজ আর মধু আমারে ঠকাইল ও তাহলে রমিজ আর মধু এই ডাকাতিতে আসছিল হ্যাঁ আসলে তো কিন্তু আমার দিয়া অগর আপনি কোনোদিন ধরাইতে পারবেন না ওরা বেইমানি করার পরও বেইমানি করছে তো কি হয়েছে আমার খুব খিদা লাগছে বলেই তো খাবার আনতে পাঠাইলাম আচ্ছা আমি তোমার কি লাভ হইব ওগো না ধরাইয়া আমার কি লাভ হইব আপনার কাছে মুখ খুললে সেটা তো কইলেন না স্যার পারবেন আমার স্বাভাবিক জীবন ফেরত দিতে একটা কাম জোগাড় করে দিতে পুলিশের খাতা থেকে আমার নাম মুছতে যেন ভালোভাবে বাঁচবার পারি ওষাদ কন্যা দেখো আমি তুমি পুরানো পাপি আইন কানুন তুমি আমার থেকে কম বোঝো না এতবার ধরা পড়ছো এতবার তোমার থানায় নাম উঠছে এই নাম মুছা ফেলা কি এত সহজ না আপনি কি আমার রাজসাক্ষী হইতে কইতেছেন হ্যাঁ যেটা তুমি ভালো বুঝো তবে রাজসাক্ষীর শর্ত তো তুমি জানো হ্যাঁ জানো না আপনি কি আমার গ্যাং কেসের আসামি বানাবেন গত 15 বছরেও কিন্তু আমি গ্যাংয়ের কাম করিনি সেটা আমি জানি আরে গ্যাং কেসের কামের সাথে জড়িত না থাকলে তোমার আমি গ্যাং কেসের আসামি বানাবো কেন জানো আমি মিশা কথাটা একদম পছন্দ করি না আমি তোমার মায়েরে বিয়া দিছ মাস্টারের লগে নিজে শ্বশুর হয়ে গেছে এই শ্বশুর হয়ে আর কতকাল এইরকম খারাপ কাম করবা কও হ্যাঁ এইরকম পাপ কাজ করবা কেন হ্যাঁ আমার ধরা পড়ার খবর হেরা জেনে ফেলেছে জামাই কইছে মাইয়ারে বলে ছেড়ে দিব আমার আর বাইরে থেকে কি হইব কোন সাপ না তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো না তোমার জামাই তোমার বাইরে ছাড়বো না আরে ছাড়া রেখে এত সহজ হ্যাঁ দেওয়া হবে তুমি যদি মুখ খুলো তুমি মুখ খুললে তোমার আমি একটা কাম দিয়া স্বাভাবিক জীবনে আবার ফিরাই আনবো কি হস আপনার নামটা কোনই শুনছি আমার 2-3 বছর জেল হয় হোক তবু আল্লাহ যেন আমার স্বাভাবিক জীবন ফিরে দেয় আমার মায়েটার উপরে যেন আল্লাহ রহম করে আপনি আমার মায়ের ঘর ঠিক করে দেন এই ডাকাতির ব্যাপারে আমি সব আমি রাজসাক্ষী হব ভেরি গুড ওয়েল গুড আমি জানি হাবিলের খাবার এনেছো দাও ওকে বিরিয়ানি দাও 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 গুড হাবিল তোর খিদা লাগছে তুমি খাই লো হ্যাঁ হাবিল জি স্যার হাবিল সব স্বীকার করবে হাবিল কেমন লাগতেছে আল্লাহ
ভাই ওই সেই তারা কেউ বোঝে না ভাবনা জানিয়া কইল না ভাই ভাবনা জানিয়া কেউ পীড়িত কইল না ভাবনা জানিয়া কেউ পীড়িত কইল না আমি একটু বনের ভেতর থেকে ঘুরে আসি। যেতে চাচ্ছিস যা, তবে দেখিস ওই গাছ ছাড়া মাটিতে কোনো পাখি মারতে যাবি না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভুল হবে না, দিচ্ছাই না। দেরি করিস না আবার, আমরা তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা। মাত্র 2 দিনের রিমান্ডে কেন আনছি জানো? আমার মায়ের কাছ থেকে ওই হাতটা নিয়েন না স্যার। ওরা জানে না যে এটা চোরাই হার। আমার মায়ের কথা চিন্তা করে আমি এইটুকু গোপন করছিলাম। তোর মায়ের কথা নিষ্পাপ, কিন্তু তুই তো বেটা আমারে কইতিস আমার সঙ্গে বেইমানি। না না, বেইমানি না। আমার মাইয়া, আমার ভুল হয়ে গেছে স্যার। ঠিক আছে, এই মজা তুমি হাবিল পরে টের পাবা। হ্যালো, সালাম স্যার। স্যার, জি স্যার। স্যার, স্যার কোথায় বললেন? ঘরপাড়া গ্রামের বেলাঘর পাড়ায়। জি স্যার। স্যার, স্যার, স্যার কি নাম বললেন যেন? রহমত আলী। জি স্যার। স্যার এটা তো একটা অ্যাক্সিডেন্ট। স্যার না স্যার, স্যার স্যার এটা তো একটা সিম্পল মার্ডার কেস, মার্ডার ফর গেইন নয় স্যার। স্যার আমরা সিআইডি এই কেস নিয়ে কি করবো স্যার? জি স্যার। স্যার ঠিক আছে স্যার, আপনি পাঠিয়ে দিন। জি স্যার। স্যার আমি দেখবো স্যার। স্যার জি স্যার। স্যার স্যার। স্যার আমির আলী। জি স্যার। আরো একটা মার্ডারের কেস আমাদের ঘাড়ে এসে চাপলো। ঘরপাড়া গ্রামের কার মার্ডারের কথা কইলেন? রহমত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তুমি চেনো নাকি? হ্যাঁ চিনি। কেমনি চেনো? ওই চট্টগ্রামে লেখাপড়া করতো, মাস দেড়েক আগের ঘটনা। খুন হয়েছে, জেল থেকে শুনছি। আমার আত্মীয় তো, তাই। তোমার আত্মীয়?
এই ধরনের যে কোনো মারাত্মক ঘটনা তীব্র মনোবিকৃতির কারণ হতে পারে। একটি মারাত্মক অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনায় একজন সুস্থ ব্যক্তি মানসিক কারণজনিত সাইকোসিসে ভুগতে পারে। আমরা জানি মানসিক কারণজনিত সাইকোসিসগুলোর মধ্যে ক্রিয়াগত গোলযোগ থাকে বলে তাদের দেহযন্ত্রাদির বিশৃঙ্খলতা বলা হয়ে থাকে। এই সাইকোসিস কয়েক প্রকার, সেগুলো হচ্ছে সিজোফ্রেনিক প্রতিক্রিয়া, প্যারানয়েড প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। হ্যালো, ও তুমি? হ্যাঁ বলো। সকালে? না, সকালে তো আসতে পারবো না। বিকেলে? না না, বলছি তো কলেজের ছাত্রীদের যে অবস্থা। হ্যাঁ, বিকেলে আসবো। আচ্ছা, ঠিক আছে। এই শোনো, তুমি কেমন আছো বলো তো? না, তোমার গলার স্বরটা যেন কেমন লাগছে। সত্যি বলছি, কিছু হয়নি? কেন তাহলে খুন হবে? বিধবা মা আর তার একমাত্র ছেলে, আর দু একটা গরিব আত্মীয় স্বজন নিয়ে পরিবারটা বসবাস। গত 7-8 বছর ধরে রহমত আলী চট্টগ্রামে পড়াশোনা করছে। কারো হাতেও নেই, পাচেও নেই। জি স্যার। ছুটি ছাটাতে মাঝে মধ্যে বাড়িতে আসে। জি স্যার। কিন্তু খুনের একটা কিনারা করতে না পারলে রহস্যটার পেছনে ছোটা সম্ভব না। থানা তো স্যার 3 জনকে ধরেছে। তাই জানি, কিন্তু ওই 3 জনই খুনের ব্যাপারে অত্যন্ত নিরীহ। যদিও ওই 3 জনের নামে রেকর্ড আছে, কিন্তু আমার কেন যেন মনে হয় ওরা ভিলেজ পলিটিক্সের শিকার। জি। খুনের ব্যাপারে ব্যবহার করা হয়েছে টোটোবো রাইফেলের গুলি। ওই এলাকায় বা ওই অঞ্চলে জি স্যার। কারো কাছে টোটোবো রাইফেল নেই। জি। আছে পিস্তল অথবা শটগান। স্যার, এই টুটু বোর রাইফেল দিয়ে শুটিং বা পাখি শিকার চলে, কিন্তু খুন? তুমি তো বেশি বুদ্ধিমান, তাই একটা ব্যাপার জানো না। কি ব্যাপার স্যার? টোটোবো রাইফেল গুলি মোটর রেঞ্জ কত জানো? জানি স্যার, 1 মাইল। ও, জানো তাহলে। জি। আচ্ছা হানিফ, টোটোবো রাইফেল জি। ডিসেম্বর মাস, পাখি শিকারের সিজন। স্যার। তার মানে হাঁস, ঘুঘু অথবা অন্য কোনো পাখি? স্যার, এই খুনের তো স্যার কোনো ক্লু পাওয়া যাইতেছে না। নানান কাহিনী বেরোচ্ছে, কিন্তু কোনোটাই সঙ্গত বলে মনে হচ্ছে না। তাছাড়া এমন কোন পূর্বশত্রুতার জের বা এমন কোন প্রভোকেশন পাওয়া যাচ্ছে না স্যার, যার ফলে এটা যে খুন তা প্রমাণ করা যায়। আমি স্যার আর পারছি না, ছুটতে ছুটতে একবারে পাগল হয়ে যাওয়ার দশা স্যার। ওইসব পারছি না পারবো না কথাটা একদম বলবে না তো। জি স্যার। আচ্ছা, ব্যাপারটা খুন নাও হতে পারে, অ্যাক্সিডেন্টাল। না না, তাই বা হবে কেন? তাহলে তো পিওতে মার্ডার ওয়েপেনটা পাওয়া যেত। গুলিটা হৃৎপিণ্ড ভেদ করে গিয়ে গাছে বিঁধেছিল। জি স্যার। পুলিশ সেটা পেয়েছে। এই মার্ডারের উইপেনটা স্যার ভিকটিমের তো নাও হতে পারে, অন্য কারো হাতে অ্যাক্সিডেন্ট ভুল করে, যার জন্য স্যার এই খুনের মতো লাগছে ব্যাপারটা। ইউ আর কারেক্ট। তোমার চিন্তাটা তো ফেলে দেবার নয়। আমি স্যারকে এই পয়েন্টটা বলবো। স্যার, আমি বলি কি, আপনি জেলে গিয়ে একবার হাবিলের সাথে দেখা করেন। ওই এলাকাটা স্যার হাবিলের একবারে নখদর্পণে। আমার মনে হয় স্যার, ওই অ্যাঙ্গেলে ওকে জিজ্ঞাসা করলে সে কিছু তথ্য দিতে পারবে স্যার। জি স্যার। চলো। হ্যাঁ, কি হচ্ছে বলো তো? না কিছু ভাবছি না। আজ তো শুধু নয়, সেদিন ফোনেও তোমার কথা শুনে মনে হচ্ছে সামথিং ইজ রং। কি হয়েছে তোমার? আমাকে কি কিছু বলা যায় না? না, তা নয় সম্ভব। তুমি কি অপরাধের সঠিক কোনো সংজ্ঞা জানো? কেন সঠিক?
কি কোনো অপরাধ করেছো? এমন কোনো অপরাধ যে আমাকেও বলতে পারছো না? তুমি কি তোমার মতো করে কিছু ভেবে নিচ্ছ? সেটা কি স্বাভাবিক নয়? বিশ্বাস করো, জ্ঞান তো আমি কোনো অপরাধ করিনি। তাহলে মন খারাপ করছো কেন? ভুলে যাও না সবকিছু। আবার কি ভাবছো? না, চলো যাই। সদীপ, তুমি কি আর কাউকে, মানে এমনও তো হতে পারে তোমার অজান্তে তোমার জীবনে আর কেউ এসে গেছে। যদি তাই হয় তাহলে? আহা শম্পা, সেরকম কিছু নয়। তাহলে আমাকে তুমি বলতে পারছো না কেন? আমি আমি কি করব? তোমাকে তো বলতে চাই, কিন্তু 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 কি? আমি বলতে পারছি না শম্পা। না মানে, আমাকে কিছু সময় দেবে? চলো। এতদিন পর তো এই গরিব ভাইটার কথা মনে করলে। পাশ করার পর সেই প্রথম একবার দেখলাম, তারপর তো এই ফুপুর সঙ্গে প্রায় কথা হয় রে। কি কথা হয়? তোর নাকি আজকাল কি হয়েছে? মাসখানেক ধরে তুই নাকি কথা বলিস না, খাস না ঠিক মতো, সবসময় মনটা খারাপ। আচ্ছা, তোর যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলবি তো? না না, আমার তো কোনো সমস্যা নেই। নেই? খেতে এসো। এসো সজীব। ভাবি, আমি আজকে চলি, আমার একটু কাজ আছে। সজীব শুনো। বাহ, আশ্চর্য, ছেলেটাকে তাড়িয়ে দিলে। ফুপু কি মনে করবেন বলো তো? এতদিন পর ছেলেটা এসেছিল, নিশ্চয় কোনো প্রয়োজনে। স্টুপিড নাকি ছেলেটা? আমার সঙ্গে ওইরকম করলো কেন? হ্যাঁ, কি ব্যাপার, তুমি খাবে না? খাবো তো 100 বার, তবে পরে, এখন না। আমার কি মনে হয় জানো, ফুপু ঠিকই বলেছেন, ছেলেটা খুব তাড়াতাড়ি একটা বিয়ে দেওয়া দরকার। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা পাশ করার পর বিদেশি একটা বাইং কোম্পানিতে ওর একটা ভালো চাকরি হয়ে গেল। স্যালারি স্ট্যাটাস দুটোই ভালো। তুমি ঠিকই বলেছ, ওর একটা বিয়ের প্রয়োজন। আর বিয়ে বাবা? তোমার নয়, দ্যাট আই এম শিওর অফ ইট। না না, সদীপ কাকুর বিয়ের কথা বলছিলে, তাই আড়াল থেকে শুনে। ও দেখো, মুরব্বীদের কথা আড়াল থেকে শোনাটা খুব খারাপ। দেবা, তোমার এই আদরের দুলালিটিকে, মানে আমাদের কন্যা রত্নাটিকে এই সমস্ত শিখিয়েছে বুঝি? যত বড় হচ্ছে তত গাধা হচ্ছে। আমার মেয়েটাকে তুমি গাধা বললে? এটা কিন্তু ঠিক না মা, এখন আমি অনার্সের ছাত্রী। বলো না বাবা, সদীপ কাকুর বিয়ে দিচ্ছ তোমরা? তুই কিছু একটা বলবি মনে হচ্ছে না? সে কথা তো বলছিলাম, জানো মা, আমি শুনেছি সদীপ কাকু আমাদের কলেজের সাইকোলজি ম্যাডামকে খুব পছন্দ করেন, দেখতে যা মিষ্টি। তাই? সেই জন্যে ব্যাপারটি তো দেখলেন। আমিও খুঁজে পাই না রহমত আলীর কে খুন করবার পারে। তবে মরণ লেখা থাকলে স্যার মানুষ এমনি মরে যায়। তোমারও কপাল ভালো, মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে ভালো একটি জামাইয়ের সাথে বিয়ে দিয়েছ। টিএসপি সাহেব ডেকে এনে বোঝাবার পর ছেলেটা বুঝলো। আমার কাছে কি মনে হয় জানো, ছেলেটা খুবই রিজনেবল। কি বল করলেন? মানে আমার মনে হচ্ছে ছেলেটা খুব ভালো। কিন্তু হাবিব, ওই খুনে একটা কিনারা করতে না পারলে চাকরিটা থাকে না। কি যে কন, সরকারি চাকরি এত সহজে যায়? আরে রহমত আলীর কেউ খুন করে নাই। আমার মনে হয় বাইরের কোনো মানুষের হাতে আটকা দুর্ঘটনায় মরছে। বাইরের কোনো লোক ওখানে আসবে কেন? নাকি বাইরে থেকে কাউকে ভাড়া করে আনা হয়েছে? কিন্তু ওই সময় ওই অঞ্চলে বাইরের কোনো লোক এসেছে বলে শুনিনি। গ্রামটা অনেক বড়, অনেক বড় বড় সব ওই গ্রামে থাকে। মাঝে মধ্যে গাড়ি করে বেড়াইতে আসে।
আমি কই কি স্যার, ওই গ্রামের জঙ্গলের আশেপাশে খোঁজ নেন, কিছু পাইলেও পাইয়া যেতে পারেন। আচ্ছা, ওই জঙ্গলে আসা যাওয়ার অন্য কোনো পথ আছে? না, এমনি কোনো রাস্তা নাই। তয় শুকনা মরশুমে গজারির জঙ্গলের উল্টা দিক দিয়া মানুষজন যাতায়াত করে। তাই তো, এখন তো শুকনো মৌসুম। ঠিক আছে, দেখি ব্যাপারটা। ও, এ আমি কি করলাম? গোরা ভাইয়ের কাছে গিয়ে এই খুনের ব্যাপারে ভালো করে খোঁজটাও নিতে পারলাম না। এটা কি সেই খুন যেখানে পিকনিকে গিয়েছিলাম? সেটা সাবুদের গ্রাম, ওটার নামই তো ঘরপাড়া। সাবুকে কি জিজ্ঞেস করব? না না, কি জিজ্ঞেস করব? ও যদি টের পেয়ে যায়, এতদিন পর যদি সন্দেহ করে। না না, কেউ জানে না, আমিও কাউকে বলিনি। আমি নিশ্চিত সেটাই খুনি। থানা পুলিশ মামলাটাকে ডিটেক্ট করে ফেলবে, ধরা পড়ে যাব। সাবু যেন কি বলছিল, কি বলছিল? মামলাটা সিআইডি নিয়েছে, মানিকগঞ্জে আছে গোরা ভাই। সর্বনাশ, গোরা ভাই মামলাটা তদন্ত করবে। সুন্দর পরিবেশ, পিকনিক, কিন্তু একই হয়ে গেল। সজীব, কে? ও আপা, কি ব্যাপার অমন চমকে উঠলি কেন? মনে হচ্ছে ভূত দেখেছিস। কি বলতে এসেছিলে তাই বলো। গোরা ভাই ফোন করেছিলেন, কাল সকালে তোকে বাসায় দেখা করতে বলেছেন। ওদিকে শাম্পা এসে বসে আছে। সর্বনাশ, গোরা ভাই কি মামলাটার ব্যাপারে আমাকে ডেকেছেন? আমাকে কি সন্দেহ করছেন? হ্যালো হ্যালো, সাবু, গিরা একটু সাবুকে দেবেন। আমি মানে আমি সজীব। সাবু, আচ্ছা, ওই যে একটা খুন। হ্যাঁ হ্যাঁ, আমাকে তোর এই ব্যাপারে দরকার কেন? নিরীহ 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, তা আমি তার কি করব? গোরা ভাইকে বলবো কেন? গোরা ভাই মামলাটা তদন্ত করছেন। কোন খুনের মামলা? কি আবল তাবল বলছিস? কোন খুন মানে? এতক্ষণ কি আলাপ করছিস তাহলে? ও আচ্ছা, যেদিন আমরা পিকনিক করতে গেলাম সেদিনই তো একটা খুন হলো, আর যে খুনের ব্যাপারে তোকে এতক্ষণ বললাম। হ্যাঁ, না বুঝেছি, তোকে দিয়ে হবে না। শোন, তুই শুধু তোর গুড়াবাইকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিবি। আচ্ছা।
ব্যাপার? নৃশংস হত্যাকাণ্ড। ঘরপাড়া গ্রামের বেলাঘর নামক স্থানে রহমত আলী নামক ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করেছে? এই ব্যাপারে মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 3 জন গ্রেফতার। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, বিধবা মায়ের একমাত্র সন্তান। খুনটা আমি করেছি। কি কি বলছো তুমি? হ্যাঁ, খুনটা আমি করেছি। 3 জন? সজীব, তুমি বলো এ মিথ্যে? না শম্পা, সত্যি। কিন্তু বিশ্বাস করো, এটা ছিল স্রেফ একটা দুর্ঘটনা। লোকটাকে আমি দেখিনি, আমার আঙ্গুলটা ছিল ট্রিগারে। তারপরে হঠাৎ এখন কি হবে সজীব? আমাদের কি হবে? আমার কি হবে? আমাদের কি হবে? এত সুন্দর পৃথিবী থেকে, সুন্দর জীবন থেকে আমি হারিয়ে যাব। আমার ফাঁসি হবে। না না না, তোমার কিছু হবে না। সজীব, সজীব, তোমাকে আমি হারাতে পারবো না। এটা তো একটা দুর্ঘটনা, তোমার কোনো হাত ছিল না, তোমার তো কোনো দোষ নেই। দেখিনি ও সজীব, তোমার কিচ্ছু হবে না। কিন্তু মানুষ খুন। আমারই হাতে একজন যুবক, একটা তরতাজা প্রাণ খুন হলো। আমার বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম মানিকগঞ্জে। সাবুর একটা রাইফেল ছিল। রাইফেলটা নিয়ে আমি পাশের জঙ্গলে গিয়েছিলাম পাখি শিকার করতে। হঠাৎ আমারই ভুলে রাইফেল থেকে একটা গুলি বের হয়ে যায়, আর সেই গুলিতে মারা যায় এই সেই যুবক। মামলাটা তদন্ত করছেন আমার এক দুঃসম্পর্কের ভাই, গোরা ভাই। ভালো নাম রেজা। রেজা ভাই আমাকে দেখা করতে বলছেন। সজীব, তুমি কি তোমার রেজা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে? যাব, অবশ্যই যাব। না প্লিজ, তুমি যেও না প্লিজ। আমাকে যেতেই হবে, আমি পালাতে পারবো না। তাহলে আমিও তোমার সঙ্গে যাব। ভাবি, গোরা ভাই নাকি আমাকে আসতে বলেছিলেন। কই জানি না তো। হ্যাঁ রে সজীব, তুই সেদিন অমন করে চলে গেলি কেন? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। মা, ইনি আমাদের কলেজের সাইকোলজি ম্যাডাম, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালোই হলো। রিনির মুখে তোমার অনেক কথা শুনেছি। এসো, ভিতরে এসো।
এসো। সেদিন যে বড় না খেয়ে চলে গিয়েছিলে, আমার কাজ ছিল। বানিয়ে বলো না কাকু। বানাবো মানে? গুল মেরো না। তুমি যে আসলে বাবার কথায় রাগ করে চলে গেছো সেটা আমি ঠিক বুঝেছি। খুব বুঝতে শিখেছিস না? এই কাকু, জানো তোমার কি ব্যবস্থা হচ্ছে? জানি না তো। তোমার গলায় ফাঁসি দেবার ব্যবস্থা হচ্ছে। কি বাজে কথা বলছিস? মানে আমি কি করেছি? তুমি যে কি করে বেড়াচ্ছ সেটা আমরা সবাই জানি। তোমার মা মানে আমাদের একমাত্র জীবিত দাদি এসেছিলেন, আমি তাকে সব বলে দিয়েছি। কি বলেছিস? রে, সেদিন যে বড় না খেয়ে চলে গেলি, ইনি ঠিক চিনতে পারলাম না। বাবা, ইনি আমাদের কলেজের সাইকোলজি ম্যাডাম, যার কথা তোমাকে বলেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বয়, আমি টেলিফোন হ্যালো, সালাম স্যার। স্যার, জি স্যার। স্যার, হ্যাঁ স্যার, সবকটা সম্ভাবনা নিয়ে কাজ করছি স্যার। জি স্যার। স্যার, হ্যাঁ স্যার, হতে পারে স্যার। স্যার, হ্যাঁ স্যার, এইগুলিতেই অ্যাক্সিডেন্টালি ভিকটিম মারা যেতে পারে স্যার। স্যার, জি স্যার। না স্যার, কোনো মোটিভ এখন আমরা খুঁজে পাইনি স্যার। জি স্যার। স্যার, স্যার, হ্যাঁ স্যার, আমি নিজে ছেলেটার মার সঙ্গে দেখা করেছি এবং জিজ্ঞাসাবাদও করেছি স্যার। স্যার, জি স্যার। না স্যার, না। হ্যাঁ স্যার, স্যার, একটা সম্ভাবনা নিয়ে আমরা কাজ করছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়তো পেয়ে যাবো খুনের আসল কারণটা স্যার। জি স্যার। স্যার, হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না স্যার। স্যার, সালাম স্যার। স্যার, স্যার, স্যার। আমাকে দেখেছো? ফুপুর সঙ্গে কথা হলো। দেখুন দেখুন, ওর কোনো দোষ নেই। ওর যে কোনো দোষ নেই সে আপনাকে দেখেই বুঝতে পারছি। কি বলো রে বা, ঠিক বলিনি? তুমি ঠিকই বলেছো, আমার দেবরের পছন্দ আছে। মানে আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। না না, না বুঝলেও চলবে। আপনি যে কেন উদ্বিগ্ন সেটা বেশ বুঝতে পারছি, তবে কোনো সমস্যা হবে না। এর মধ্যে আমি আর আমার ফুপু আমরা সব খবর নিয়েছি। আপনি যে জাস্টিস এবার চৌধুরীর মেয়ে সেটাও আমরা জানি। আমি অনেক ছোট, আমাকে তুমি বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলবো, অবশ্যই বলবো, তবে এখন নয়, পরে। ও সজীব, একটু আয় তো আমার সঙ্গে। হ্যাঁ, আয় না। মার্ডারের ঘটনাস্থলটা স্যার গোরপাড়া গ্রামের এক কিনারায়। ওই জায়গাটা থেকে একটা জঙ্গল, মানে স্যার গজারির বন শুরু হয়েছে। জঙ্গলের মাঝে মাঝে স্যার নিচু জমি, আবার এক মৌসুমের ফসলি জমিও আছে। জঙ্গলটা স্যার যেখানে শেষ হয়েছে সেটা একটা উঁচু জায়গা, একটা পিকনিক স্পট, বেশ দূরে, প্রায় মাইল 3 হবে স্যার। আশেপাশে কি কোনো বসতি আছে? না স্যার। ওই পথে হাঁটা চলার সময় কাউকে দেখনি? না স্যার, তবে ওই পিকনিক স্পটের আধা মাইলের কাছাকাছি এই শুকনা ডালপালা কুড়াতে 2-1 জনকে দেখেছি, কিন্তু স্যার তাও তারা স্যার অল্প বয়সী। তাদেরকে কিছু জিজ্ঞেস করনি? না স্যার। কেন করনি? পিকনিক স্পট লাশটা ডিটেক্ট হয়েছে পরদিন ভোরে। জি স্যার। 13 তারিখ বিকেলবেলা রহমত আলী ওই নির্জন এলাকায় গিয়েছিল। জি স্যার। কেন গিয়েছিল? স্যার জমি দেখতে, আর স্যার যাবার সময় তার মাকে বলে গেছে। শুধুই কি জমি দেখতে নাকি অন্য কোনো কারণ আছে? এক কাজ করো, একটা খোঁজ নাও রহমত আলীর কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল কিনা। এসপি সাহেব বারবার এই পয়েন্ট আমাদেরকে দেখতে বলেছেন। যদি কোনো মেয়ের খোঁজ পাওয়া যায় তাহলে তার বাড়ি ঘটনাস্থলের আশেপাশেই হবে। স্যার এই সময়ে কাউকে কি খুঁজে বের করা সম্ভব হবে? তাছাড়া লোকাল পুলিশ তো স্যার এগুলো কিছুই খুঁজে পায়নি।
তাদেরই তো স্যার প্রথমে এগুলো পাওয়ার কথা ছিল। জি স্যার। তবুও তোমরা খোঁজ করো, কাল এসপি সাহেব আসলে আমি স্যারকে দিয়ে ওই জঙ্গলের পথটা দেখে আসবো। জি স্যার। খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, অনেক কাজ জমে গেছে, এগুলো সব গুছিয়ে ফেলতে হবে। তাহলে আমি যাই। না না, যাবে কেন? বসো, ঘন্টা দুয়ের জন্য চলো কোথাও বেরিয়ে পড়ি, ফিরে এসো আমি এগুলো গোছাতে পারবো। আচ্ছা, তোমার কি বুদ্ধি বলো তো? বাইরে কেউ যদি তোমাকে দেখে যে তুমি অফিস থেকে আমাকে নিয়ে ঘুরছো, কি ভাববে বলো? যে দেখার দেখুক, আমার কোনো ভয় নেই। আমার কিন্তু লজ্জা লাগবে, বলবে কি আদিত্য রে বাবা। কে কি ভাবলো তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। খুব খিদে লেগেছে, দুপুরের খাবারটা কোথাও একসঙ্গে খাবো, তারপর Yes, sure. Put him on. Hello? হ্যাঁ বল। দোস্ত, আমার হাতে সময় নেই, আমাকে বেরোতে হচ্ছে। পিকনিকের দিনে? আচ্ছা, বারবার তুই পিকনিকের দিনের কথা বলিস কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তিনজন নিরীহ তুই বুঝলি কি করে? ঠিক আছে ঠিক আছে, নিরীহ হলে ছাড়া পাবে। না না, গ্রামের লোক বলে কি তোর এর ভিতরে যাবার কোন দরকার আছে? না না, তাতে কি হয়েছে? আমি এসপি রেজার সঙ্গে অফিসের ব্যাপারে কখনো কথা বলিনি। তোর কি দরকার আছে তার কাছে যাওয়ার? আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি কর। সর্বনাশ, সাবু যদি গোরা ভাইয়ের সঙ্গে দেখা করতে চায়, রাইফেলটা সাবুর, গোরা ভাই যদি সব জেনে ফেলেন। সজীব, সাবু ভাই এখন কি করতে চান? গোরা ভাইয়ের সঙ্গে দেখা করতে চায়। তা করুক না, কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে মানে? তার গ্রামের কারা যেন গ্রেফতার হয়েছে, সাবু তাদেরকে কেস থেকে বাঁচাতে চায়। আমাকে গোরা ভাইয়ের সঙ্গে সাবুকে পরিচয় করিয়ে দিতে হবে। এই পরিচয় করিয়ে দেওয়া মানেটা কি জানো? তুমি যে ভয় পাচ্ছ তা নাও ঘটতে পারে। কে বলেছে ঘটবে না? গোরা ভাই সব জেনে যাবেন, যা ঘটবার তাই ঘটবে। তোমাকে ছাড়া তো সাবু তার সঙ্গে দেখা করতে পারেন, তখন তুমি কি করবে? হয়তো আমাকে ছাড়াও তো সাবু তার সঙ্গে দেখা করতে পারে। সজীব, আমি খুব ভয় পাচ্ছি সজীব। তুমি কিছু মনে করো না শম্পা, আমার ভয় তোমাকে হারাবার ভয়। তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম। অনেক আশা ছিল, অনেক স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। না সজীব, তোমার ধারণা ভুল। তুমি আমাকে কখনোই হারাবে না, যাই ঘটুক আমি তোমারই থাকবো। এখন তুমি আমাকে ঠেলে দিলেও আমি সরে যাব না, প্রয়োজনে অপেক্ষা করবো চিরকাল। Yes, it's a very important. আচ্ছা, ছেলেটার বয়স কত? 15-16 বছর হবে স্যার। লোকটার গায়ে একটা নীল রঙের কাপড় পরা ছিল এবং হাতে বন্দুকটা কি ছিল সেটা সে ভালো করে খেয়াল করেনি, তবে তাকে পিকনিক স্পটের দিকে দৌড়ে যেতে দেখেছে। সে কথাটা অন্য কাউকে বলেনি তো? না স্যার, এটা তার কাছে এরকম ইম্পর্টেন্ট মনে হয়নি।
তুমি আবার প্রশ্ন করে ইম্পর্টেন্সিটা বাড়িয়ে দাও না। না স্যার, আমি খুব ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে সেটাকে 161 এ রেকর্ড করে নিয়েছি। খুব ভালো করেছো, ভেরি গুড। তবে ছেলেটা আন্ডার এজুকেট, কেউ থেকে প্রভাবিত করতে পারে। তুমি এক কাজ করো, তুমি কার্যবিধির 164 ধারা ওর স্টেটমেন্টটা রেকর্ড করে নেবে কালই। স্যার 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 পাওয়া গেছে স্যার। কি পাওয়া গেছে? মেয়েটার নাম স্যার শেফালি। শেফালি? জি স্যার, এই রহমত আলীদের প্রতিবেশী স্যার। এই মানিকগঞ্জ কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী স্যার। ফার্স্ট ইয়ারের ছাত্রী? জি স্যার। বাহ, ওই মেয়েটার সাথে ওই জায়গাটার ডেটিং ছিল। কি ছিল? ডেটিং ছিল স্যার। বাহ বাবা, চমৎকার খবর। এই রহমত আলীর ছুটিতে এসে মাঝে মাঝে ওই জায়গায় তার সাথে দেখা করেছিল। সেদিনও মেয়েটা দেখা করতে গিয়েছিল স্যার, একটু দেরি করে ফেলেছিল। এই যার জন্য রহমত আলীকে না পেয়ে সন্ধ্যার সময় মেয়েটা একাই বাড়ি ফিরে এসেছিল। পরের দিন স্যার ওই জায়গায় রহমত আলীর লাশটা পাওয়া যায়। লাভ ট্রায়াঙ্গেল? জি স্যার। কোন রাইভেল থাকতে পারে, খোঁজ নাও। আমার একমাত্র অবলম্বন এখন তুমি, কিন্তু আমি চাচ্ছি না তোমার মতো সম্ভাবনাময় জীবন আমার সাথে জড়িয়ে নষ্ট হোক। সজীব, সজীব, তুমি এই প্রসঙ্গ একেবারেই আনবে না। আমার এই জীবনটা ঘিরে তুমি রয়েছ, তোমার কিছু হলে সেটা হবে আমার। এত ভেঙে পড়ছো কেন? হয়তো দেখবে তোমার কিছুই হলো না, আর যে দুর্ঘটনা ঘটে গেছে সেখানে তোমার তো কোনো হাত ছিল না, তুমি তো তা ইচ্ছে করে করনি। আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সান্ত্বনা, তুমি আমাকে ভুল বোঝনি। তোমাকে না বলতে পারলে আমি হয়তো পাগলই হয়ে যেতাম। সজীব, দুর্ঘটনা দুর্ঘটনাই, এতে তোমার কি কোনো হাত ছিল? ছিল না। সজীব, এক কাজ করবে? বলো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কি বলো তো? একটা প্রচন্ড নৈশব্দ, চারিদিকে শহরের কোলাহলবিহীন প্রকৃতির নিস্তব্ধতা। হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? কিছু নাম না জানা পাখির শব্দ শুনতে পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি। আমার না খুব ভালো লাগছে। এখানে কেউ চেনে না, কেউ আমাদের খুঁজবে না। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমাদের বাকি জীবনটা কেটে যায় তাহলে কেমন হয় বলো তো? বেশ হয়, কিন্তু কিন্তু কি? এখানে আমাদের কেউ খুঁজে পাবে না। এখানে না হয় আমি একটা কোনো কাজ টাজ নিয়ে নেবো, আর তুমিও যদি কিছু একটা করো তাহলে আমাদের বেশ চলে যাবে। একটা ব্যাপারে আমি তোমাকে নিশ্চিত করতে পারি, এখানে আমাদের কেউ খুঁজে পাবে না। তা ঠিক, কিন্তু সম্ভব। আমার বাঁচার স্বাদ ছিল, কিন্তু তুমি আমায় বাঁচতে দাওনি, আমায় খুন করেছ। তুমি খুনি। না না, আমি খুন করিনি। এটা একটা দুর্ঘটনা, বিশ্বাস করো, এটা একটা দুর্ঘটনা। হ্যাঁ তাই তো, এটা একটা দুর্ঘটনা। তুমি খুনি নও, তুমি অপরাধী নও। কে বলেছে ও অপরাধী নয়? ভেবেছিলে পালিয়ে যাবে? তোমাকে গ্রেফতার করা হলো। ও পালায়নি, ও পালায়নি। না না সম্পা, আমি পালিয়ে যাব না।
যে দুর্ঘটনায় আমার কোনো দোষ ছিল না, তার পরিণতি থেকে বাঁচার জন্য আমি পালিয়ে যাব না। আমাদের প্রতিবেশী হিসেবে রহমান ভাইকে আমরা সবাই চিনি, খুব ভালো লোক ছিলেন তিনি। তার কোনো শত্রু থাকতে পারে এমন কথা আমরা কেউ ভাবতেও পারি না। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। বাড়িতে এখন শুধু আমার ইমিডিয়েট এই ছোট বোনটা থাকে। ও মানিকগঞ্জ কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। আচ্ছা, আপনি কি রহমত আলীকে চেনেন? নিজাম সাহেব, আমি ওনার সাথে কথা বলতে চাই একা। চলেন, বাইরে বলবেন। আমি জানি আপনার এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে, তবুও আপনি কি আমাকে সমস্ত ঘটনা খুলে বলবেন? কি বলবো, সে তো আর নেই, আর কোনোদিন ফিরেও আসবে না। তার মানে আপনি রহমত আলীকে ভালোবাসতেন? আচ্ছা, আপনাদের এই সম্পর্কের কথাটা কে কে জানতো? কেউ না। আপনার ঘনিষ্ঠ কেউ? পৃথিবীর কেউ জানতো না, এমনকি আমার কোনো ঘনিষ্ঠ বান্ধবীও না। আচ্ছা, আপনি কি বের করতে পারবেন না খুনিকে? আচ্ছা, এই আপনাদের সম্পর্কের কারণে আপনাদেরকে কি কেউ হিংসে করত? আপনি বিশ্বাস করুন, কেউ আমাদের ব্যাপারটা জানতো না। এই মুহূর্তের আগ পর্যন্ত কেউ জানে না। আর কারোর সাথে কি রহমত আলীর কোন সম্পর্ক ছিল? না। আপনার সাথে রহমত আলীর পরিচয়টা কতদিনের এবং কিভাবে? বছর খানেক হলো। এসএসসি পরীক্ষার সময় নিজাম ভাই অনুরোধে রহমত ভাই আমাকে এসে মাছ ধরতে পড়াতেন, সেই থেকে। আচ্ছা, বলতে পারেন সেদিন রহমত আলী ওই এলাকায় গিয়েছিল কেন? আমরা প্রায় ওখানে দেখা করতাম যখনই তিনি গ্রামে আসতেন। সেদিন আমার একটু দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। রহমত ভাইকে না পেয়ে ফিরে আসি, খুব কষ্টও পাই, তার বাড়িতেও যাই, কিন্তু বাড়িতেও তার কোনো খোঁজ পাইনি। অনেক রাতে রহমত ভাইয়ের মা আমাদের বাড়িতে এসে তার খোঁজ করেন। তখনই আমার ভয়ে বুক কেঁপে ওঠে। কোথায় যেতে পারেন রহমত ভাই? সারা রাত ঘুমোতে পারিনি। পরদিন সকালে ওই জায়গায় তার লাশ। ঠিক আছে, ঠিক আছে, আমাকে বলার আগে এই ঘটনাটা কি আর কাউকে বলেছিলেন? না, আপনাকে প্রথম বললাম। ভেরি গুড। এতক্ষণ আমি আপনার কাছ থেকে যা জানলাম তা যদি লিখে নেই, আপনার কোনো আপত্তি আছে? না। গুড, ভেরি গুড। আপনি পুরো ঘটনাটা গুছিয়ে এখন বলুন। আচ্ছা গোরা ভাই, তোমার জীবনের সব কেসই কি তুমি ডিটেক্ট করতে পেরেছো? না, কিন্তু কেন বল? না, এমনি। হ্যাঁ, যদি একটা কেসের পেছনে মনোযোগ আর সহযোগিতা ঠিকমতো পাওয়া যায়, বিশেষ করে বাদী এবং সাক্ষীর সহযোগিতা যদি পাওয়া যায়, অথবা কখনো কখনো যদি মূল আসামির সহযোগিতা পাওয়া যায়, তবে অবশ্যই মামলা ডিটেক্ট করা যায়। বুঝলাম না। তোর বুঝে কাজ নেই, এটা বইয়ের ভাষা, বুঝলি? আচ্ছা, এত প্রশ্ন থাকতে তুই আমাকে এই প্রশ্নটি করছিস না? না, এমনি। আচ্ছা সদীপ বাবু, তুমি সবসময় মনটা এমন ভার করে থাকো কেন বলো তো? এই কি কথা ছিলি? তোর কি কখনো বুদ্ধিশুদ্ধি হবে না? আহা, সজীব যদি মন ভার করে থাকে তাহলে ও কি করবে? আচ্ছা, তুমি সবসময় মেয়েটাকে এত সাপোর্ট করো কেন? এই জন্য তো দিন দিন আরো বেয়ারা হচ্ছে। মা, আমি কিন্তু মোটেই বেয়ারা মেয়ে নই। বাবা। ইয়েস, আমার মেয়েটা মোটেই বিয়ারা নয়। ইটস এ ফলস অ্যাকুজিশন। থ্যাংক ইউ বাবা। আবার আবার তুমি ওকে সমর্থন করছো? ও হ্যাঁ, আচ্ছা তুমি একটু ভেতরে যাও না, সজীবের সাথে আমার কিছু জরুরি কথা আছে। যাও। খেয়ে যেও কিন্তু। সজীব,
সাবির খান তোর বন্ধু নাকি? হ্যাঁ, কেন, মানে কি হয়েছে? না, হ্যাঁ, সেদিন আমার ক্যাম্পে এসেছিল। আমি অবশ্য বাইরে ছিলাম। ফিরে এসে শুনলাম একটা মার্ডার কেসে যে 3 জন আসামি ধরা পড়েছে তাদের ছাড়াবার ব্যাপারে সুপারিশ করতে এসেছিল। ও নাকি তোর বন্ধু বলছিল। আবার যাবে নাকি তোমার সঙ্গে দেখা করতে? আচ্ছা, মানিকগঞ্জের বাড়ি নাকি? ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার সঙ্গেই পাশ করেছিল। নিজেদের একটা স্পিনিং মিল আছে। আচ্ছা, মানিকগঞ্জে কোথায় তার বাড়ি বলবি তো? ঘরপাড়া গ্রামে। ঘরপাড়া গ্রামে? আচ্ছা, প্রায় কি সে গ্রামে যায়? মানে এই বন্ধু বান্ধব নিয়ে পিকনিক টিকনিক? যায় হয়তো, আমি কি করে বলবো। এই, তুই এইভাবে কথা বলছিস কেন? কেমন যেন তোকে লাগছে? না মানে কিছু হয়নি তো। তুমি এমন ভাবে জেরা করছো যেন আমি একজন আসামি। কাছে থেকে দূর ছিল কেন গো আধারে, কাছে থেকে দূর ছিল মিলনের মাঝে বিরহ কারায় বাধারে, কাছে থেকে দূর ছিল কেন গো আধারে, কাছে থেকে দূর ছিল সম্মুখে রয়েছে সুধা পারাবা। তাহলে সেদিন আপনারাই ঘরপাড়া গ্রামে পিকনিক করতে গিয়েছে? জি। আরে বলুন তো, কতজন ছিলেন এবং কে কে ছিলেন? আমরা কজন বন্ধু বান্ধব, রুহুল আর সজীব। আমরা সন্ধ্যার আগে আগেই ঢাকায় ফিরে এসেছিলাম। আচ্ছা, আপনারা কি সারাক্ষণ একসাথেই ছিলেন? হ্যাঁ, তা ছিলাম। তবে দুপুরের দিকে সজীব একাই জঙ্গলের ভিতর গিয়েছিল। কেন? পাখি শিকার করার জন্য। কি দিয়ে? আমার রাইফেলটা নিয়ে গিয়েছিল, মানে আমার .22 বোল্ট। চমৎকার। আপনি আপনার রাইফেলটা দিয়ে দিলেন? যাকে, তাতে কি কোনো অঘটন ঘটেছিল? না তো, তা ঘটবে কেন? বলুন তো, সজীব কতক্ষণ পাখি শিকার করেছিল? ইনফ্যাক্ট ওর জন্যই আমাদের ঢাকায় ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ওই সন্ধ্যার একটু আগে আগেই ও ফিরল, তারপর আমরা রওনা দিই ঢাকার পথে। একটু মনে করে বলবেন কি, সজীব সেদিন কি রঙের কাপড় পরেছিল? ওর গায়ে, হ্যাঁ, ওর গায়ে বোধ হয় খুব সম্ভবত একটা নীল রঙের কাপড় ছিল। হুবহু মিলে যাচ্ছে। তাহলে ওই যে 3 জন অ্যারেস্ট হলো, তাদের ব্যাপারে কিছু করাটা? এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তবে ওরা যদি নির্দোষ হয় তাহলে তো কিছু হবে না, ওরা ছাড়া পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে তাহলে উঠি। হ্যাঁ, উঠি করাবে না, বসুন। কাল আপনি আপনার রাইফেল আর লাইসেন্সটা নিয়ে আমার এখানে আসবেন, কেমন? কেন বলুন তো? আরে মানে এত দূরে আসতে আসতে দুপুর 12টা 1টা বেজে যাবে। আপনি যদি বলেন আমি ঢাকায় আপনার অফিসে। আর ইউ লেট রাইজার? ইফ সো দেন আই ক্যানট হেল্প ইউ। কাল 11টার সময় আপনি আপনার রাইফেলটা নিয়ে আমার ক্যাম্পে আসবেন, যান। জি ঠিক আছে, আমি আমার রাইফেল আর লাইসেন্সটা নিয়ে আসবো। গুড। কিন্তু ওগুলোর দরকার থেকে একটু বলবেন? না, এই মুহূর্তে কিছু বলা যাবে না, তবে 7-8 দিন পরে আমি আপনাদের জানাবো। যান। সাবু গোড়া ভাইয়ের সঙ্গে দেখা করেছে। আমার জন্য ওর বিপদ হবে।
কেন বললাম না সব ভেঙে? জিজ্ঞেস করেছিল জঙ্গলে গিয়ে আমি কোনো অঘটন ঘটিয়েছি কিনা, বলিনি ওকে। কেন বললাম না? বলিনি কি ভালো করেছি? আমি না বললে কেউ জানবে কি করে? আমি নিজে আপনাদের বাসায় যাবো ভাবছিলাম। কেন বলুন তো? ঠিক যে কারণে আপনি এখানে এসেছেন সেই একই কারণ। কি কারণ আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কেন এসেছেন সেটা বলুন। আমি কি দাঁড়িয়ে কথা ও বলবো? না না, বসুন। এবার বলুন কেন এসেছেন। আমি সজীবের ব্যাপারে। সজীবের ব্যাপারে কি? দেখুন দেখুন, সজীবের কোনো দোষ ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট। ইয়েস, এটা একটা অ্যাক্সিডেন্ট, এবং সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা জানার জন্যই আমি আপনার ওখানে যেতে চেয়েছিলাম। আচ্ছা, আপনি এই অ্যাক্সিডেন্টের বিষয়ে যা জানেন আমাকে একটু খুলে বলবেন কি? ওর সাথে পিকনিকে আমারও যাবার কথা ছিল। তারিখটা মনে আছে? ডিসেম্বরের 13 তারিখ, মানিকগঞ্জে। কি একটা কাজে যেন আমি যেতে পারিনি। ওখানে পিকনিকে ওর বন্ধু রাইফেল নিয়ে পাখি শিকার করতে গিয়ে এই বিপত্তিটা ঘটে। বিশ্বাস করুন, এটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট। যে মারা গেছে তাকে ও কোনোদিন দেখেনি, চেনেও না। ওটাই ছিল ওর প্রথম রাইফেল চালানো। আপনি শিওর হলেন কি করে? ওকে 5 বছর ধরে আমি ঘনিষ্ঠভাবে চিনি, আমি শিওর হব না? সজীব এসব কথা আমাকে কেন খুলে বলছে না, বলতে পারেন? একটা ভুল, একটা অ্যাক্সিডেন্টের জন্য ও কি খুনের আসামি হবে? এখন একমাত্র আপনি পারেন ওকে বাঁচাতে। আপনি না বাঁচালে ওর ফাঁসি হয়ে যাবে। দেখুন, আপনার হাতে সব। প্লিজ প্লিজ, আপনি ওকে বাঁচান। আপনি না বাঁচালে ওর কিছু হলে আমি সম্পদ, আপনি ঘাবড়াবেন না। বিষয়টা যদি অ্যাক্সিডেন্টই হয় তাহলে ওর ফাঁসি হবে না, তবে জেল জরিমানা একটা কিছু হবেই। আপনি কি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারেন না? না, পারি না। আইনের হাতে আমার হাত পা বাঁধা, তবে আপনি পারেন। আমি সেটা কিভাবে বলবেন? হ্যাঁ, আপনি ওকে বলবেন ও যেন পালিয়ে না যায়। পালিয়ে গেলে বিচারেও কোনো সিম্পাথি পাবে না। আর ও যেন সমস্ত কিছু সত্য বলে। ও তো আপনারই ভাই, ওকে এত ছোট ভাবছেন কেন? ও কখনই পালাবে না, এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করতে পারি। আপনাকে অ্যারেস্ট করা হলো। আমাকে অ্যারেস্ট করলেন কেন? আমার কি দোষ? আপনি আপনার লাইসেন্সের শর্ত ভঙ্গ করে আপনার আগ্নেয়াস্ত্র আরেকজনের হাতে দিয়েছিলেন। আপনার রাইফেল দিয়ে ছোড়া গুলিতে একটি লোক নিহত হয়েছে। মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, স্যার। কি বলছেন আপনি? আমার রাইফেল দিয়ে আমি মানুষ খুন করেছি? জি না না, আপনি খুন করেননি, কিন্তু আপনার অপরাধ হচ্ছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরযোগ্য নয়, কিন্তু আপনি সেটা করেছেন। গত 13 ডিসেম্বর আপনি যখন পিকনিকে ছিলেন তখন লাইসেন্সের সেই শর্ত আপনি ভঙ্গ করেছেন, এবং যে কারণে সম্ভবত অসাবধানতার কারণে আপনার এক বন্ধুর হাতে এক যুবক নিহত হয়।
যুবকটির নাম রহমত আলী। দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন আপনি? রাইফেলটা সজীব আমার কাছ থেকে নিয়েছিল পাখি শিকার করার জন্য, আর আপনি বলছেন না 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 না, সজীব জীবনই কোনোদিন ঘরপাড়া গ্রামে আসেনি। সে এখানকার কাউকে চেনে না। সে কেন খুন করবে রহমত আলীকে? না না, খুনের কথা বলছি না। ব্যালিস্টিক্স এক্সপার্টের অপিনিয়ন অনুসারে আপনার রাইফেলের গুলিতেই যুবকটি নিহত হয়। ইটস আ homicide, not amounting to the murder. এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথও হতে পারে। আই এম নট শিওর অফ ইট। মূল আসামি ধরা পড়ার পর আসল কারণটা জানা যাবে। তার মানে আপনি সজীবকে গ্রেফতার করবেন? ওহ মাই গড! না না, আমার ভুলের জন্য গাছের পাখিটাকে মিস করে রাইফেলটা আবার লোড করছিলাম। আঙ্গুলটা ছিল ট্রিগারে। আমার অজান্তেই আমি একটা যুবককে খুন করলাম। এই কি করলাম শম্পা? আমি কি করলাম? শম্পা, আমাকে ক্ষমা করো, আমাকে ভুলে যাও। কেন সজীব? আমি গোরা ভাইয়ের কাছে যাব, সব স্বীকার করব। আমার ফাঁসি হয়ে যেতে পারে। সজীব, আমি সব জেনে এসেছি। আমি জানি তোমার ফাঁসি হবে না। তবু আমি একজন আসামি। দুর্বিষহ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমি যাচ্ছি। জানি না আবার কখনো তোমার কাছে ফিরতে পারবো কিনা, আর ফিরলেও আমি থাকবো কিনা। সজীব, তুমি আমারই থাকবে। আমি তোমাকে আর বাধা দেব না। অনেক যন্ত্রণায় তুমি ক্ষতবিক্ষত হয়েছ। যাও, গিয়ে সব খুলে বলো। আমি জানি তুমি তাতে অনেক শান্তি পাবে। কিছুদিনের জন্য আইনের শাস্তি যদি হয়, সেটা কিছু নয়। আমার খুব কষ্ট হবে, কিন্তু তোমার মনের যে শক্তি, বিবেকের যে প্রচন্ডতা, তাকে তুমি ছোট করে দেখো না। তোমার এই শক্তিকে আমি শ্রদ্ধা করি। তুমি মন খারাপ করো না সজীব। তুমি ফিরে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো।